ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আজ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী শারদানন্দ মহারাজের শুভ জন্মতিথি। এই উপলক্ষে মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ ও আলোচনা, মহারাজের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। আমরা হুগলি জেলার মানুষ, আমরা সত্যি গৌরবান্বিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব স্থল যেমন হুগলি জেলায় কামারপুকুর, তেমন আবার ঠাকুরের ত্যাগী পার্ষদ আমাদের এখানকার মাটির মানুষ রামকৃষ্ণানন্দ মহারাজ, তাও এই হুগলি জেলার ময়ালিছাপুরে। তা আটপুরে আছেন স্বামী প্রেমানন্দ মহারাজ, হুগলি জেলার মানুষ। আরও একজন হুগলি জেলার মানুষ, যিনি পৈতৃক ভিটা যার এই গ্রামেই ছিল, কিন্তু পরবর্তীকালে এখান থেকে ওনার পূর্বপুরুষরা উঠে গিয়েছিলেন জনাই গ্রামে। জনাই থেকে আবার উঠে গিয়েছিলেন কলকাতায় আমা স্ট্রিটে, সেখানে গিয়ে ওষুধের দোকান করেছিলেন বড়, ইত্যাদি ইত্যাদি। সেইখানে জন্মস্থান হচ্ছে আমাদের এই শারদানন্দ মহারাজের, যিনি সম্পর্কে শশী মহারাজের ভাই। দুজন হচ্ছে খুড়তুতো জ্যাঠতুতো ভাই, অর্থাৎ ওই শশী মহারাজ আর শরৎ মহারাজ হচ্ছে স্বামী শারদানন্দ মহারাজ। এনাদের বাবারা ছিলেন, তার বাবা আবার এনাদের ঠাকুর দাদারা ছিলেন সম্পর্কে দুই ভাই, এই বাড়িরই দুই ভাই। তা তারই আজ শুভ জন্মতিথি। সেই উপলক্ষে আমরা মহারাজের জীবনী পাঠ আলোচনা করছি। আমরা যেমন শশী মহারাজের জন্য গৌরবান্বিত, তেমন এই শরৎ মহারাজের জন্য গৌরবান্বিত। রামকৃষ্ণ মঠ ও মিশন বলা হয়। মঠ অর্থাৎ যেখানে পূজা অর্চনা ইত্যাদি বেশি হয়, আর মিশন অর্থাৎ যেখানে সেবা কার্য এগুলো হয়। তো এই স্বামী বিবেকানন্দ ঠাকুরের স্থূল শরীর ত্যাগের পরে যে রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করেন, তা মঠের খুঁটি বলা হয় শশী মহারাজকে। মঠের খুঁটি শশী মহারাজ, প্রথম মঠ বড়নগর মঠ। তিনি সেই শশী মহারাজকে আশ্রয় করেই স্বামীজি এই মঠ পরিচালনা ইত্যাদি সমস্ত কিছু করেন। তেমন আবার মিশনের খুঁটি অর্থাৎ সেবা কার্য ইত্যাদির খুঁটি হচ্ছেন এই শরৎ মহারাজ বা স্বামী শারদানন্দ মহারাজ। স্বামী শারদানন্দ মহারাজ বা শরৎ মহারাজ, তাকে কিন্তু নির্বাচন স্বামী বিবেকানন্দ করেননি প্রথমে। তারও আগে নির্বাচন করেছেন হচ্ছে ঠাকুর নিজে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজেই। তিনি তো ছিলেন অন্তর্যামী, তিনি জানতে পেরেছিলেন যে পরবর্তীকালে এরকম বড় কিছু হবে এবং তার ভার একমাত্র এই শরৎই নিতে পারে। তা ঠাকুর কীভাবে নির্বাচন করেছিলেন সেটির একটি ছোট্ট ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে দক্ষিণেশ্বর ঠাকুর তখন স্থূল শরীরে আছেন। শ্রীরামকৃষ্ণ একদিন পদচারণ করিতে করিতে সহসা এক যুবকের ক্রোড়ে উপবিষ্ট হন এবং কয়েক মুহূর্ত ওইভাবে থাকিয়া উঠিয়া যান। হঠাৎ একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর হাঁটাচলা করতে করতে পাশেই কাছাকাছি বসেছিলেন এই শরৎ মহারাজ, তার কোলে গিয়ে বসে পড়েন। ঠাকুর নিজে গিয়ে শরৎ মহারাজের কোলে গিয়ে বসে পড়েন। শরৎ মহারাজ তখন বালক, অল্প বয়স। শরৎ মহারাজ কিন্তু বয়সে স্বামীজির থেকেও ছোট ছিলেন। যাই হোক, সেই শরৎ মহারাজের কোলে গিয়ে বসে পড়েন এবং উপস্থিত ভক্তদের ওই বিষয়ে কৌতূহল দর্শনে তিনি বলিয়াছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। আমি দেখলাম যে ও কতটা ভার সইতে পারবে।
মানে ভবিষ্যতে ওনার ঘাড়ে ভার চাপাবেন আর কি, সেইটা ঠাকুর পরীক্ষা করে নিলেন। এই যুবককেই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পদে বরণ করিয়াছিলেন এবং তিনিও সুদীর্ঘ 30 বৎসর এই গুরুভার বহনপূর্বক স্বীয় ব্রত উদযাপন করিয়াছিলেন। স্বামীজির আদেশ ইহাই ছিল তাহার কর্মপ্রেরণার অন্যতম প্রধান উৎস। ইনি আমাদের স্বামী শারদানন্দ। তাহলে শারদানন্দ মহারাজের কথা মনে করলেই আমাদের প্রথম মনে পড়ে স্বামী বিবেকানন্দ যে বিদেশ থেকে ঘুরে এসে বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন এবং বেলুড় মঠকে কেন্দ্র করে বেলুড় মঠের যেন দুটো ডানা, একটা হচ্ছে রামকৃষ্ণ মঠ আর একটা রামকৃষ্ণ মিশন, এই যে প্রতিষ্ঠা করলেন। মিশন অর্থাৎ যে মিশনকে কেন্দ্র করেই সারা পৃথিবী জুড়ে আজকে যেমন অসংখ্য মঠ আছে, মিশন আছে, অসংখ্য জায়গায় সেবা কার্য চলছে। যেমন আমাদের ভারতবর্ষে চলছে, ভারতবর্ষের বাইরেও বিদেশে ইংল্যান্ড, আমেরিকা, বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি বহু জায়গায় চলছে। সেই সমস্ত কেন্দ্রগুলোর যিনি প্রশাসনিক প্রধান তাকেই বলা হয় সাধারণ সম্পাদক। তখন বলা হতো সম্পাদক, পরবর্তী কালে কথাটা হলো সাধারণ সম্পাদক, ইংরেজিতে যাকে বলে জেনারেল সেক্রেটারি। সেই স্বামী বিবেকানন্দ কিন্তু এই মঠ মিশন প্রতিষ্ঠা করে এই মঠের পূজা অর্চনা ইত্যাদি সে স্বামী বিবেকানন্দ দেবার আগে থেকেই, ঠাকুরের শরীর ত্যাগের পর থেকেই মঠের পূজা অর্চনা ইত্যাদি যেমন শশী মহারাজ ধরে রেখেছিলেন, তেমন এই সেবা কার্যের ভারটা সমস্ত বিভিন্ন জায়গায় যে মিশন প্রতিষ্ঠা হচ্ছে সেগুলো সমস্ত কিছু দেখাশোনা, শাসন কার্য, সোজা কথা শাসন কার্য, সেই ভারটা স্বামী বিবেকানন্দ দিয়ে দিলেন এই শারদানন্দ মহারাজের ওপরে। মানে শারদানন্দ মহারাজের উপরে বিরাট বড় ভার চাপালেন। কেন চাপালেন? স্বামী শারদানন্দ মহারাজ যে পারবেন ভবিষ্যতে, স্বামীজি তো বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে এই বেলুড় মঠকে কেন্দ্র করে বিরাট বড় কিছু হবে সারা পৃথিবীতে, এবং তার ভার বহন করতে পারবে এই স্বামী শারদানন্দ। কেন স্বামী বিবেকানন্দ এটা করলেন হচ্ছে একটাই কারণ, তিনি জানতেন যে ঠাকুরই নির্বাচন করে গেছেন। ঠাকুরই একদিন পরীক্ষা করেছিলেন যে এই শারদানন্দ মহারাজ কতটা ভার সইতে পারে, তাই শারদানন্দ মহারাজকে ভার দিলেন। শারদানন্দ মহারাজের আরেকটি ভার ছিল, যেমন সংঘ পরিচালনার একটা ভার, তেমন আরেকটি ভার হচ্ছে মায়ের ভার, মাকে দেখাশোনা করার ভার, শ্রীমা সারদা দেবীকে দেখাশোনা করার ভারও গ্রহণ করেছিলেন স্বামী শারদানন্দ। স্বামী শারদানন্দ মহারাজ সম্বন্ধে বলা হয় তিনি ছিলেন মায়ের ভারী। মাকে যদি কোনো ভক্তরা কেউ এসে বলতেন, মা আমাকে কৃপা করুন, দীক্ষা প্রদান করুন, মা কিন্তু আগে জিজ্ঞাসা করতেন যে শরৎ জানে তুমি যে দীক্ষা নিতে এসছো, ধরুন মায়ের বাড়িতে বাগবাজারে তখন মা আছেন, সেই সময় কেউ এসে ধরলেন যে মা আমাকে কৃপা করুন, তা উনি বললেন, হয়তো সে ভক্ত বললেন যে আমাকে কৃপা করুন, তা মা বললেন শরৎ জানে। সেই ভক্ত হয়তো বললেন যে না মহারাজ জানেন না, আমি আপনার কাছে এসেছি, আপনাকেই চিনি, আপনাকেই জানি, আপনি আমাকে দীক্ষা দেন, আমি আপনাকে ছাড়া কাউকে চিনি না। সে ভক্ত হয়তো বললেন। মা বললেন সে কি কথা গো, শরৎ জানবে না তা কি করে হয়? শরৎ না জানলে তো হবে না, শরৎ না জানলে হবে না। শরৎ হচ্ছে আমার মাথার মণি, তাকে ছাড়া তো আমি কিছু করব না। কোথাও হয়তো মায়ের যাওয়ার কথা হচ্ছে, যে কলকাতায় যাবেন বা কোথাও যাবেন, আগে মা জানতেন, জয়রামবাটিতে তখন আছেন, কলকাতা যাওয়ার কথা হচ্ছে, মা জানতেন যে শরৎ কলকাতায় আছে কি না। শরৎ যদি কলকাতায় না থাকে তাহলে তো আমি কলকাতায় যাব না। মা জানতেন যে শরৎই পারে আমার ভার বহন করতে। তেমন আবার পরবর্তীকালে এই যে আমাদের সংঘরূপী জননী, সংঘ জননী যেমন শ্রীমা সারদা দেবীকে বলা হয়, আর এই সংঘ তো আমাদের জননী। এই সংঘকে লালন পালন করা, এই সংঘের ভারও বহন করেছিলেন স্বামী শারদানন্দ মহারাজ। তো রামকৃষ্ণ মঠ মিশনের একটা বিরাট গুরুত্ব আছে
এই স্বামী শারদানন্দ মহারাজকে নিয়ে। স্বামী শারদানন্দ মহারাজকে স্বয়ং ঠাকুর নির্বাচন করেছিলেন, আর স্বামী বিবেকানন্দ তাকে সম্পাদকের পদে বসিয়েছিলেন, আর স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে বসিয়েছিলেন সংঘের সংঘাধ্যক্ষ হিসেবে, মানে সংঘের প্রধান হিসেবে বসিয়েছিলেন, সংঘগুরু। প্রথম সংঘগুরু হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। তাই 1922 সালে ব্রহ্মানন্দ মহারাজের শরীর ত্যাগের পরে তখন সবাই মিলে ঠিক করলেন যে স্বামী শারদানন্দ মহারাজ সংঘের প্রেসিডেন্ট হবেন। প্রথম প্রেসিডেন্ট মহারাজের শরীর ত্যাগ হয়েছে, তখন বললেন যে স্বামী শারদানন্দ মহারাজই একমাত্র উপযুক্ত, যিনি এত বছর ধরে সংঘের সম্পাদক আছেন, তিনিই হতে পারেন সংঘের প্রেসিডেন্ট। কিন্তু স্বামী শারদানন্দ মহারাজ বললেন, না, আমি প্রেসিডেন্ট হব না, সংঘের যে প্রধান গুরু পদ সেটা আমি নেব না। কেন না, স্বামীজি আমাকে সংঘের সম্পাদক করে বসিয়ে গেছেন, আমি আমরণ সেইখানেই থাকব, আমি এর থেকে উচ্চ পদ, প্রেসিডেন্টের পর তো আরো উচ্চ পদ, সে পদ আমি নেব না। এই ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ। সেই স্বামী শারদানন্দ মহারাজের পূর্ব নাম ছিল, তো আমরা আগেই বলেছি, শরৎচন্দ্র চক্রবর্তী। এই গ্রামেরই ছেলে, কিন্তু এখানে তার যাদের জন্মস্থান নয়, তাদের জন্মের বেশ কিছু বছর আগে তারই পিতামহ এইখান থেকে উঠে গিয়ে প্রথমে জনাইতে বাড়ি করেছিলেন, বললাম একটু আগে, তারপরে ওনারা কলকাতায় চলে গিয়েছিলেন এবং ওনাদের ওষুধের ব্যবসা ছিল। যাই হোক, সেই স্বামী শারদানন্দ মহারাজের মায়ের নাম ছিল নীলমণি দেবী এবং পিতা ছিলেন গিরিশচন্দ্র চক্রবর্তী। এই গিরিশচন্দ্র চক্রবর্তী ও নীলমণি দেবীর এই সন্তানটি 1865 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর, বারটি ছিল শনিবার, সন্ধ্যার পরে ভূমিষ্ঠ হন। তো শনিবার সন্ধ্যার পরে ভূমিষ্ঠ হয়েছেন, তাই কারো কারো মনটা খারাপ ছিল, চিন্তা করছিল যে ছেলেটা শনিবার সন্ধ্যার পরে ভূমিষ্ঠ হলো, জন্ম হলো। কিন্তু কোষ্ঠী বিচার করে দেখা গেল ওনারই জ্যাঠামশাই ছিলেন এই আমাদের শশী মহারাজের বাবা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। তিনি কোষ্ঠী বিচার টিচার করতে পারতেন। তিনি কোষ্ঠী বিচার করে বললেন, না, এই ছেলে ভবিষ্যতে পরিবারের মুখোজ্জ্বল করবে। তা স্বামী শারদানন্দ মহারাজকে দেখা যায় ছোটবেলা থেকে খুব শান্ত ছিলেন, খুব কম কথা বলতেন, খুব শান্ত ছিলেন। তাই বড় হয়ে যখন তিনি এইরকম একজন বড় মানুষ হলেন, তখন অনেকে বলতেন, আরে বাবা, এর ভেতর এত ছিল তা তো জানতুম না। ছোটবেলায় কেমন যেন খুব শান্ত, খুব কম কথা বলেন, কিন্তু তিনি ছিলেন, কিন্তু পরবর্তীকালে যার প্রধান গুণ হচ্ছে, তিনি যে এত বড় সংঘের এত বড় দায়িত্ব পেয়েছিলেন, তার প্রধান গুণ হচ্ছে তিনি খুব শান্ত ছিলেন। কোনোভাবে কোনো অবস্থা তার মধ্যে কোনো অস্থিরতা দেখা যেত না। আমরা পরে অসংখ্য ঘটনা পাব। তিনি ছোটবেলা থেকেই ওই পুজো পাঠ, বাড়িতে গৃহদেবতার পুজো, মায়ের সঙ্গে একটু ঠাকুর ঘরে কাটানো, এইগুলো বেশি করতেন। পড়াশোনাও কিন্তু খুব ভালো ছিলেন, কখনো প্রথম বা দ্বিতীয় ছাড়া ক্লাসে হতেন না, পড়াশোনায় খুব ভালো ছিলেন। আর একটা গুণ ছিল তার ছোটবেলা থেকে তিনি গরিব দুঃখী দেখলেই, কোনো অনাথ অসুস্থ মানুষ দেখলেই তাদের সেবায় নিজে এগিয়ে যেতেন। ওই জল খাবারের জন্য যে পয়সাটা দেওয়া হতো, সেই পয়সাটা না খেয়ে জমিয়ে রেখে দিতেন এবং সেই পয়সা দিয়ে স্কুলের যে গরিব ছাত্রছাত্রী যারা, তাদেরকে সাহায্য করতেন, তারপরে গরিব দুঃখীদের দিতেন, এই রকম করতেন। হয়তো কারো ছাতা নেই, স্কুলের কোনো ছেলের ছাতা নেই, তিনি ওই টাকা দিয়ে তাকে ছাতা কিনে দিতেন বা কাপড় কিনে দিতেন, এগুলি তিনি করতেন। একবার হলো কি, তিনি যে পাড়াতে থাকতেন, কলকাতার যে পাড়াতে, সেই পাড়াতে সেইখানে কিন্তু এখন কিছু নেই। কারণ হচ্ছে আমাদের সমস্ত জন্মস্থানগুলিতে যেমন মন্দির হয়েছে, শশী মহারাজের জন্মস্থান এখানে মন্দির হয়েছে, কিন্তু শারদানন্দ মহারাজের ওখানে কিছু হয়নি। কারণটা হচ্ছে ওনাদের সেই যে ওষুধের দোকান বাড়ি যেখানটায় ছিল, ওখানে পরবর্তীকালে রাস্তাটা বড় হওয়ার জন্য ওগুলো সব উঠে গেছে। তাই শারদানন্দ মহারাজের জন্মস্থানকে সংরক্ষণ করা যায়নি। যাই হোক, সেই পাড়ার একটি ঘটনা হচ্ছে, ওনার ছোটবেলাতে, তখন অল্প বয়স, এক প্রতিবেশী তখনকার দিনে বিসূচিকা রোগ হয়।
বিশুচিকা রোগ মানে কলেরা রোগ। তা তখন কলকাতা হোক বা এখানে হোক, যেখানে কলেরা লাগতো, মানে মানুষ ধরে নিতেও মরে যাবে, আর ওর কাছে কেউ যেতে চাইতো না, তারও কলেরা রোগ হবে। কলেরা রোগ খুব মানে মানে ছোঁয়াচে রোগ। আর সে আসলে কোনো বাড়িতে কাজের মানুষ ছিল, কাজ করত, এক মহিলা, কাজের মাসি বলে না, সেই কাজ করত। তা তাদের যে বাড়িতে তার সে কাজ করত, তারাও তাকে ঘর থেকে বার করে ওই ছাদের পরে কোথাও একটা ফেলে রেখে দিয়েছে। ওই ছোঁয়াচে রোগ, আমাদের কলেরা হবে। কিন্তু তিনি কিন্তু আরও দু একজনকে জোগাড় করে, অল্প বয়সী ছেলে সে গিয়ে ওই বিশুচিকা রোগীর সেবা করেছে, তাকে যাতে চিকিৎসা করা যায় বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু দুঃখের বিষয়, সে মারা গেছে, কলেরা হয়ে সে মারা গেছে। তখন সে নিজেই আরও ওই তখনকার দিনে ওই ভাড়া করা লোক পাওয়া যেত, যারা শ্মশানে নিয়ে যায়, নিয়ে গিয়ে পোড়ায় ইত্যাদি, তাদেরকে নিয়ে গিয়ে ওই যে মৃতদেহের দাহ কার্য ইত্যাদি সমস্ত কিছু করেছে। তাই অল্প বয়স থেকেই দেখা যায় যে তার যে গরিব দুঃখীর জন্য, অনাথ আতুর মানুষদের জন্য প্রাণ কাঁদ্য, এটা দেখা যায়। তিনি ওই 1882 খ্রিস্টাব্দ নাগাদ হেয়ার স্কুল থেকে তখনকার দিনে যে প্রবেশিকা পরীক্ষা সেটা পাশ করেন। এরপরে উনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। সেন্ট জেভিয়ার্স কলেজে যখন পড়তেন, সেই সময়তেই ঠাকুরের কাছে যাতায়াত শুরু হয়। তা উনি আর ওই শশী মহারাজ, এই দুই ভাই কিন্তু একই দিনে ঠাকুরের কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে ঠাকুরের কাছে যাতায়াত শুরু করলেন। একদিন কথার ছলে তিনি বললেন ঠাকুরকে যে আমার গণেশের চরিত্র খুব ভালো লাগে। গণেশ যেমন শান্ত, নিজেও তো খুব শান্ত, আমরা চেহারাটাও দেখছি। মহারাজ পরবর্তীকালে একটু মোটাসোটাও ছিলেন। তা ওনার ছোটবেলাতে গণেশের চরিত্র খুব ভালো লাগে বললেন। ঠাকুর কিন্তু বললেন, না, তোমার আদর্শ গণেশ নন, তোমার আদর্শ হচ্ছে শিব। শিবের গুণরাজি তোমার মধ্যে আছে, শিবের সব গুণ তোমার মধ্যে আছে, আর তুমি নিজেকে সর্বদাই শিব বলে জানবে। তুমি হলেন শিব ভোলানাথ, আর আমাকে তুমি শক্তি বলে জানবে। ঠাকুর কি জানি কেন সেদিনকে বললেন, শিবে নিজেকে বললেন, শরৎ মহারাজকে বললেন তুমি শিব আর আমি তোমার শক্তি। অর্থাৎ ঠাকুর হয়তো এই বোঝাতে চেয়েছেন যে তুমি পরবর্তীকালে আমারই শক্তি তোমার মধ্যে আসবে, সঞ্চারিত হবে, এবং সেই শক্তিতে তোমাকে অনেক কাজ করতে হবে। এইভাবে আমরা দেখি যে ঠাকুরই যে বিভিন্নভাবে এই নির্বাচন করেন। শিবের গুণ আমরা কি দেখতে পাই? শিব যেমন আমরা দেখি, শিব যেমন আশুতোষ, অল্পেতে খুশি, তেমন ইনিও ছিলেন খুব অল্পেতে খুশি। আর শিব যেমন গরল পান করেছিলেন, গরল পান করে নীলকণ্ঠ। তা একটা সংঘ পরিচালনা করতে গেলে প্রথম অবস্থায়, তখন তো পয়সা কড়িও ছিল না, কিছুই ছিল না, অভাব অনটন, কত কষ্ট। তারপরে মায়ের কাছে তখন অনেক পাগল এটা ওটা সব আসত যেত। তারপরে মায়ের যে, আমরা পরবর্তীকালে দেখব মায়ের ভাইয়েরা সব এক একটা ছিল এক এক রকম বিভিন্ন দিন। তারপরে মায়ের যে কাছে ছিলেন ভাইয়ের বউ, মানে রাধু দিদির মা, তিনিও ছিলেন এক পাগলি। রাধু দিদি ছিলেন এক পাগলি, নলিনী দিদি, মাকু দিদি, এসব এক একজন, কেউই স্বাভাবিক মস্তিষ্কের না। এদের নিয়ে, সমস্ত কিছুকে নিয়ে শরৎ মহারাজ কিন্তু খুব শান্ত ধীর স্থিরভাবে, খুব সুন্দরভাবে চালিয়ে গেছেন এই মায়ের সংসারকে চালিয়ে গেছেন। কিন্তু মায়ের নেতৃত্বে কিন্তু শরৎ মহারাজ চালিয়ে গেছেন। সেই জন্য বলা হচ্ছে যে তিনিও শিবের মতো গরল পান করে এই সংসারের, আমরা তো যারা সংসার আছি তারা তো জানি যে সংসারে কত গরল, কত বিষ, সমস্ত বিষ তিনি হজম করেছেন। হজম করে তিনি যেন সেই শিব হয়ে উঠেছেন, নীলকণ্ঠ হয়ে উঠেছেন। এইটা আমরা দেখতে পাই। শরৎ মহারাজকে কখনো কখনো কেউ অনুযোগ করতেন যে ঠাকুরকে দেখেছি, তিনি তো মেয়েদের ছোঁয়া টোয়া তেমন গ্রহণ করতেন না, সমস্ত কিছু করতে
মানে আলাদা আলাদা থাকতেন, কামিনী কাঞ্চন ত্যাগী। আর আপনি দেখি সর্বদা মহিলা মহলের মধ্যে আছেন, মেয়েদের নিয়ে আছেন। হ্যাঁ, কিন্তু মায়ের কৃপায় শরৎ মহারাজের এই অনুভব হয়েছিল যে সমস্ত নারীর মধ্যেই সেই এক জগন্মাতাই আছে। তিনি তো আলাদা কাউকে দেখতেন না। এই যে পাগলি আছে, এ আছে, ও আছে, সে আছে, অনেকগুলো বিধবারা থাকতেন মায়ের বাড়িতে। তখন মায়ের শরীর যাওয়ার পরেও তাদেরকে দেখাশোনা করার ভার, কেউ হয়তো থাকতেন তার হয়তো মেয়ে মারা গেছে কিন্তু তার কতগুলো নাতি আছে, তাদেরকে দেখাশোনাও ওই শরৎ মহারাজই করতেন, আলাদা কাউকে দেখতেন না। শরৎ মহারাজের মায়ের কৃপায়, ঠাকুরের কৃপায় সকলের মধ্যে তিনি সেই জগন মাতাকে দেখতে পারতেন। জগতের তো একজন মা আছেন, সেই জগন মাতা আলাদা কাউকে দেখতেন না। তিনি ঠাকুরের কাছে চেয়েছিলেন যে আমার ব্রহ্ম জ্ঞান হোক। ব্রহ্মজ্ঞান মানে ব্রহ্ম আর শক্তি তো অভেদ, একই। মানে সেই সমস্ত কিছুর মধ্যে আমরা যেমন সাধারণ মানুষ আলাদা আলাদা দেখি, এ রাম, ও রহিম, ও শ্যাম, ও এ, ও সে, এরকম আলাদা আলাদা দেখি। কিন্তু ব্রহ্মজ্ঞান হলে তখন সকলের কিছুর মধ্যে সেই এক ব্রহ্মকেই দেখা যায়, বা এক সেই জগতের যিনি আদি কারণ, সেই মাকেই দেখা যায়। মা ছাড়ার কেউ তখন নেই। তা শরৎ মহারাজ সেই সমস্ত কিছুর মধ্যে সেই মাকেই দেখতে পেয়েছিলেন ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায়। এই শরৎ মহারাজকে প্রথম দিকে যখন ঠাকুরের কাছে আসা যাওয়া করতেন, ঠাকুর আর একটা কাজ করেছিলেন। ঠাকুর তো জানতেন যে এই শরীরটা বেশি দিন থাকবে না। ঠাকুর তো জানতেন যে এই শরীরটা বেশি দিন থাকবে না। তা এই শরীরে থাকবে না, কিন্তু এই শরীর তো মিছিমিছি আসেনি। এই জগতে একটা বিরাট কাজ করতে হবে এই শরীরকে, কিন্তু এই শরীর চলে যাওয়ার পরে সেই কাজটা কে করবে? তা ঠাকুর কি করেছিলেন? নরেনকে আলাদা করে ডেকে নরেনকে ভার দিয়ে দিয়েছিলেন, আর মাকেও ভার দিয়েছিলেন। মাকে বলেছিলেন কি, এই যে কলকাতার লোকগুলো সব পোকার মতো কিলবিল করছে, এত কষ্ট পাচ্ছে, তুমি কি এদের দেখবে না? এই কি সব করবে? মা বলছিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি দেখব? বললেন না, তোমাকে দেখতে হবে। আর স্বামীজিকে কি বলছিলেন? নরেন শিক্ষে দিবে, নরেন শিক্ষে দেবে। স্বামীজি বললেন যে আমি অত কিছু পারবো না, আমাকে এমন করে দাও, যে আমাকে এমন একটা কিছু করে দাও যে আমি যাতে একদম ধ্যানস্থ হয়ে বসে থাকতে পারি, সমাধিস্থ হয়ে বসে থাকতে পারি। কিন্তু ঠাকুর বললেন, সে কি রে, তুই এত হীন, সমাধিস্থ হয়ে বসে থাকবি? তোর কত কাজ করার আছে এই জগতে, তোকে দিয়ে অনেক কিছু করতে হবে। স্বামীজি বলছেন, না আমি পারবো না। তোর হাড় পারবে। তা স্বামীজিকে দিয়ে ঠাকুর আগে আগে ঠিক করে নিয়েছেন যে কি কি করবেন। এইবার স্বামীজি আর মা এই দুজনেই তো একটা কাজ হবে না, বিরাট সঙ্গ হবে, অনেক কিছু হবে। তা স্বামীজির ডানে বায়ে কাকে রাখবেন? ঠাকুর স্বামীজির ঠিক ডানে বায়ে যেন রেখেছিলেন, ওই একদিকে যেমন শশী মহারাজকে রেখেছিলেন, পূজা অর্চনা ইত্যাদি, মন্দির ইত্যাদিও চালিয়ে যেতে হবে তো, তার জন্য। আবার একদিকে যেমন রাজা মহারাজকে রেখেছিলেন, স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে। আবার একদিকে যেমন স্বামী প্রেমানন্দ মহারাজকে রেখেছিলেন, তেমন রেখেছিলেন আবার এই স্বামী শারদানন্দ মহারাজকে। তাই স্বামীজির তো মনের কাজ হচ্ছে যে জগতের মানুষের এত দুঃখ কষ্ট এইগুলি দূর করবেন। তা দূর করতে গেলে স্বামীজি ঠাকুর কিন্তু জানতেন নরেনও বেশি দিন থাকবে না। কিন্তু এই যে নরেনের বিরাট কর্মভার কে নেবে? তার জন্য একজন সেনাপতির দরকার। তার ভার দিয়ে দিয়েছিল এই শারদানন্দ মহারাজকে, শরৎকে। কিন্তু এই দুজন তো তখন, যখন শারদানন্দ মহারাজ প্রথম গেলেন ঠাকুর, তখন তো একে আরেকজনকে চেনে না। কিন্তু ঠাকুর জানেন কোন হাড়িটার মুখে কোন সরাটা লাগবে। ঠাকুর তাই ঠিক করলেন যে এই নরেনের সঙ্গে শরতের পরিচয় করিয়ে দেব। তাই একদিন বললেন যে নরেন, এত বড় বড় চোখ, গোল্লা গোল্লা চোখ, সব খায়, আর সে কিন্তু তার সঙ্গে যাবি, পরিচয় করবি, আর অমুক জায়গায় থাকে।
চিনতে নিন একজন একজনকে তখন। তা শরৎ মহারাজ গেছেন সেই খুঁজে খুঁজে সেই বাড়িতে, না সেই বাড়িতে যায়নি সেদিন, তারও আগে আরেকটি ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেই বাড়িতে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে তখন ঠাকুরের কাছে আসতেন না। তা সেদিন ওই শরৎ মহারাজেরই আর এক বন্ধু একটু বেচালে চলে যাচ্ছে, আর এক বন্ধু একটু বেচালে চলে যাচ্ছে। তা শরৎ মহারাজ সেই খবর পেয়ে বন্ধু কেন এরকম বেচালে চলে যাচ্ছে, সে বন্ধুর বাড়িতে যায়। বন্ধুর বাড়িতে গিয়ে দেখে সে বন্ধুর বাড়িতে আরেকটি ছোকরা ছেলে এসছে, যে ওই একটু অন্যরকম করে চুল আঁচড়ানো, একটু অন্যরকম ব্যাপার, আর গুনগুন করে কি একটা গান গাইছে, আর একটু যেন সাধারণের মতো না, একটু অশান্ত ধরনের। আর বন্ধু দেখা গেল ও যে গেছে শরৎকে ছেড়ে দিয়ে তার সঙ্গে তেমন কথাবার্তা না বলে ওই বন্ধুরই ও সেই বন্ধুর সঙ্গে গল্প গুজব এটা ওটা করতে শুরু করে দিয়েছে। তা শারদানন্দ মহারাজ তখন, মানে তখন তো শরৎ মহারাজ তখন ভাবলেন, এই যে আমার বন্ধু গোল্লায় গেছে, এই ওর জন্যই গেছে, এ একটু অন্যরকম দেখছি, আমি এসছি আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না ইত্যাদি। তো সেদিনকে ওইভাবে বেরিয়েও চলে এসছেন। কিন্তু পরে যখন ঠাকুর বললেন যে নরেন ওইখানে থাকে, তার সঙ্গে গিয়ে পরিচয় করবি, গিয়ে দেখ আরে বাবা, যাকে সেদিনকে এই গোল্লায় যাওয়ার কারণ ভেবেছিলাম সেই দেখছি নরেন। এর থেকে বোঝা গেল কি, একটি মানুষকে শুধুমাত্র বাইরে দিয়ে দেখে বোঝা যায় না সে কে। কিন্তু ঠাকুরের কথা এমন শ্রদ্ধা, তখন তিনি কিন্তু ঠিক করলেন ঠাকুর যখন বলছে তাহলে নরেন খারাপ নয়। সেদিন থেকে কিন্তু নরেনকে নেতা করে নিলেন। পরবর্তীকালে আমরা দেখি এই নরেন্দ্রনাথে তাকে বিভিন্ন কাজে শিখিয়েছেন, যেমন বায়া তবলা বাজানো শেখানো থেকে বিভিন্ন কিছু শিখিয়েছেন। এরপরে আমরা দেখছি যে ঠাকুর তো অসুস্থ হলেন, আসলেন শ্যামপুকুরে আসলেন, প্রথমে দক্ষিণেশ্বর ছেড়ে শ্যামপুকুরে আসলেন। শ্যামপুকুরে আসার পরে কিছুদিন সেখান থেকে আসলেন কাশীপুরে। আপনারা যখন এই ঘটনাগুলি শুনবেন, কোনটার পরে কোনটা ঘটছে আর কখন কে থাকছে না, এইগুলো একটু মনের মধ্যে সাজিয়ে নেবেন, তাহলে দেখবেন বুঝতে ভালো লাগবে, আনন্দ পাবেন। যাই হোক, কাশীপুরে যখন এলেন তখন তো ঠাকুর খুব অসুস্থ, ক্যান্সার রোগ কয়েক মাস হয়েছে ধরা পড়েছে। তখন নরেন্দ্রনাথ ঠিক করলেন যে এই যে যারা এইরকম অল্প বয়সী ছোকরা ভক্ত আছে, নরেন্দ্রনাথের স্বপ্ন হচ্ছে এদেরকে নিয়ে পরবর্তীকালে একটা আশ্রয় করব, একটা সংঘ করব, তাদেরকে একটি দর করে ওই ঠাকুরের সেবা এসব করতে লাগলেন। তার শরৎও সেই সময় ঠাকুরের কাছে যায়, মাঝে মাঝে থেকেও যায়, কাশীপুরে সেবা করেন। এর মধ্যে একটা ঘটনা ঘটল, সেটা হচ্ছে এই শরৎ মহারাজের বাবা একদিন কাশীপুরে গিয়ে হাজির। তিনি পয়সাওয়ালা লোক, আর শরৎ মহারাজ কিন্তু তখন ডাক্তারি পড়ছেন। সেই সময় ঠাকুরকে গিয়ে বললেন শরৎ মহারাজের বাবা, আপনি একটু বললেই ও বিয়ে করবে। তখনকার দিনে বিশেষ করে বাবা মায়েদের একটা ইচ্ছাই ছিল যে ছেলেটা যাতে বয়ে না যায়, তাই তাড়াতাড়ি করে একটা বিয়ে দিয়ে দিই, একটা গাছতলা করে দিই, সংসারে আটকাই আর কি। তা শরৎ মহারাজকে বলছিল বাবা এর আগে, শরৎ তো বলছে বিয়ে করব না। তারপরে আবার সাধুর কাছে যাতায়াত করে, তাই বাবার খুব চিন্তা। তা বাবা একটু বুদ্ধিমান লোক, তিনি বুদ্ধি করে ঠাকুরকেই এসে বললেন যে আপনি একটু বলেন, আপনি বললেই ও বিয়ে করবে। মানে ঠাকুরের কাছে আসা যাওয়া করে, এইসব করে, পছন্দ না আর কি ওনার বাবার। শরৎচন্দ্র শুনিয়াই বলিলেন, উনি বললেই আমি বিয়ে করব কি না, ঠাকুর বললেই আমি বিয়ে করব? যা কর্তব্য মনে করেছি উনি বললেও তার অন্যথা হবে না। আমি যেটা জীবনের কর্তব্য মনে করেছি উনি বললেও তার অন্যথা হবে না। আমি আর কি বিয়ে করব? আমি বিয়ে করব না। এরপরে আসলো 1886 সালের সেই 1 জানুয়ারি কাশীপুরে। আমরা দেখলাম এই কদিন আগে কল্পতরু উৎসব হয়ে গেল।
এই কল্পতরু উৎসবের মানে উৎস কিন্তু কাশীপুর, আমরা জানি। তা সেদিনকে কি হলো, ঠাকুর খুব অসুস্থ, তা কদিন ধরেই অসুস্থ, ওপর থেকে নিচে নামেন না। আপনাদের মধ্যে কেউ কেউ গেছেন কাশীপুরে? কাশীপুরে সেই যে দোতলার ঘরটা, ওই ঘরে ঠাকুর শুয়ে থাকেন। তা সেদিনকে বিকেলের দিকে 3টে বাজে, তা সেই সময় ওই ঠাকুরের শরীরটা একটু ভালো লাগছে, তাই কয়েকজন মিলে ঠাকুরকে ধরে ধরে ওই সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে এনেছেন। নিচে নামিয়ে এনে ওই একটু মুক্ত বায়ুতে নিয়ে এসছেন। হঠাৎ সেদিন ওই ঠাকুরকে নিচে পেয়ে, অনেকদিন পরে নিচে পেয়ে গিরিশচন্দ্র ঘোষ ইত্যাদি আরও কয়েকজন গৃহস্থ ভক্ত ঠাকুরের পায়ে পড়ে যান, এবং ঠাকুর তখন ওই ছোঁয়া পেয়ে হঠাৎ যেন সমাধিস্থ হয়ে পড়েন, এবং গিরিশচন্দ্র ঘোষকে হঠাৎ জিজ্ঞাসা করেন, গিরিশ, তুমি যে ওর কাছে এত কিছু বলে বেড়াচ্ছ, তুমি এর সম্বন্ধে কি বুঝেছ? অর্থাৎ ওই গিরিশচন্দ্র ঘোষ প্রথম থেকেই ঠাকুরকে রটনা করে ঠাকুর ভগবান অবতার। তা তুমি যে বল, তুমি তো যাত্রা করো, নাটুকে গিরিশ। আর ওই আরেকজন আছে রামচন্দ্র দত্ত বলে আরেক ভক্ত ছিল, সে হচ্ছে মরা কাটা ডাক্তার। ঠাকুর এইভাবে মজা করে বললেন, একজন নাটুকে গিরিশ নাটক করো, আর একজন ওই মরা কাটা ডাক্তার। তা তোমরা অবতারের কি বোঝো, ভগবানের কি বোঝো? তুমি যে এত বলছো যে অবতার করছো, তা অবতারের তোমরা কি বোঝো? ঠাকুর বললেন এরকম কথা। গিরিশচন্দ্র কম যান না, তিনি সঙ্গে সঙ্গে এরকম হাত জোর করে হাঁটু গেড়ে পায়ে পড়ে গিয়ে বলছেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি এই নাটুকে গিরিশ তার কি করব? মানে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান, আপনি স্বয়ং ভগবান, জীবের দুঃখ দূর করতে কাতর হয়েছেন, তাই আবার এসেছেন এই ধরাধামে। আপনি এসেছিলেন সেই রামচন্দ্র রূপে, আপনি এসেছিলেন সেই শ্রীকৃষ্ণ রূপে। তা রামচন্দ্রকে বুঝেও যে বাল্মীকি রামায়ণ লিখলেন, সেও বা কতটুকু বুঝেছেন রামচন্দ্রকে? বাল্মীকি মুনির মতো মানুষ। আবার এদিকে ঋষি যিনি, আবার এদিকে ভাগবতকার যিনি অষ্টাদশ পুরাণ লেখেন, ভাগবত লেখেন, সেই ব্যাসদেব, তিনি বা শ্রীকৃষ্ণকে কতটুকু বুঝেছেন? তারাই পারল না আপনাকে বুঝতে, আর আমি আর আপনাকে কি বুঝবো? ঠাকুর তখন বুঝলেন যে এই তো ধরা পড়ে গেছি, আর তো চলবে না লুকিয়ে রাখা। তখন তিনি যেন ওই গিরিশ ঘোষ ইত্যাদিকে উপলক্ষ করে ধরার মানুষকে আশীর্বাদ করলেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করছি তোমাদের চৈতন্য হোক। সেদিনকে ঠাকুর যেন নিজের স্বরূপটা প্রকাশ করলেন, নিজের স্বরূপ প্রকাশ করে যেন হাটে হাড়ি ভেঙে দিয়ে গেলেন, দিয়ে আমাদেরকে অভয় দিয়ে গেলেন, যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের সকলের চৈতন্য লাভ হবে। সেই চৈতন্য লাভ যেন আজও আমাদের হচ্ছে। চৈতন্য লাভ মানে একদিনেই কি ভগবান লাভ হয়ে যাবে? না, আমরা জগতে যে যেখানেই আছি, সংসারের যে যেখানেই আছি, আশ্রমে যে যেখানেই আছি, এ জীবনেই আমরা ভগবানের দিকে এগিয়ে যাব। ভগবানকে আমাদের একমাত্র গতি হিসেবে ধরে নিয়েছি, ভগবানকে ভালোবেসেছি, তিনি আমাদের গতি করবেন, আর আমরা কায় মন বাক্যে সর্বদা ভগবানের পথেই এগিয়ে যাব। এর অন্যথা হবে না, আমরা আর কখনো ভুল করব না। আমরা ভগবানকে চিনে ফেলেছি, আর ভগবানই কৃপা করে আমাদের মধ্যে এসেছেন, ভগবানই কৃপা করে আমাদেরকে আজও ডাকছেন, ওরে আয় আয় আয়। আজও এই যে আমরা এসেছি, আরও তো কত মানুষ আছে তারা এসেছে, কিন্তু আমরা কেন এসেছি? ভগবানের ডাক আমরা শুনতে পেয়েছি। এবং ঠাকুর বলছেন কি, এইটি কে? ঠাকুর তো আমি আমার বলতে পারতেন না, বলতেন এইটি কে, আর তোদের সঙ্গে সম্পর্ক কি, এইটি জানলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এমনি খাওয়া দাওয়া আনন্দে থাক, মা সব কিছু ব্যবস্থা করবেন। এই হচ্ছে ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্ক। এই সম্পর্কটা যদি আমরাও বুঝতে পারি,
তাহলেই হবে। সেদিনকে কিন্তু এই যে সমস্ত গৃহস্থ ভক্তরাই সেদিনকে ঠাকুরকে ঘিরেছিলেন, ঠাকুর যেদিন আশীর্বাদ করেছিলেন। এই শরৎ মহারাজ, লাটু মহারাজ, এনারা কিন্তু কাছাকাছি ছিলেন, কিন্তু এনারা কিন্তু ছুটে যাননি যে ঠাকুরের আশীর্বাদ করছে, যাই তো, ঠাকুরের আশীর্বাদ একটু নেই। কেন যাননি? শরৎ মহারাজকে পরবর্তীকালে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর সেদিনকে কল্পতরু হলেন, তা এইভাবে আশীর্বাদ করলেন, তা আপনারা কেন গেলেন না? শরৎ মহারাজ বললেন, ঠাকুর তো নিত্য কল্পতরু, তিনি তো আমাদের আছেনই, তার কাছে আর আলাদা করে কি চাইবো, তার কাছে চেয়ে নেওয়ার কিছু নেই। তিনি তো আমাদের যা যা দেবার সব দিয়েছেনই, আমাদের কি লাগবে না লাগবে তিনি তো জানেন, তার কাছে আবার হ্যাংলার মতো চাইতে যাব কি? আর একটা কথা হচ্ছে, ঠাকুর তো তখন অনেক দিন পরে নিচে নামলেন। আমরা দেখলাম এই সুযোগে ঠাকুরের বিছানাপত্র ইত্যাদি, এখনো 3টে বাজে, একটু রোদ আছে, এই সুযোগে আমরা করলাম কি, তখন ঠাকুরের বিছানা টিছানাগুলো রোদ্রে দেওয়া ইত্যাদি করা, একটু ঝেড়ে পুছে রাখা, এই করেছি। আমাদের তো আলাদা করে কিছু চাইবার নেই, ঠাকুর তো আমাদেরই। এইভাবে আমাদেরও যদি এই বোধটা আসে যে আলাদা করে ঠাকুরের কাছে কি চাইব, আমাদের কখন কি লাগবে না লাগবে ঠাকুর তো দেবেনই, আমরা শুধু দেখব ঠাকুরেরই এই সংসার, আর ঠাকুরের সংসারে ঠাকুরই দিয়েছেন এই যে কখনো ছেলে রূপে, কখনো বৌমা রূপে, কখনো স্বামী রূপে, কখনো নাতি নাতনি রূপে, ঠাকুরই আমাদের সেবা নিচ্ছেন। তাদের সেবাটুকু ঠিক ঠিক মতো করবো। আর মা যেমন বলছেন হৃদয়ে মঙ্গলের ঘট আমাদের বিরাজ করুক, সেই রকম যেন হৃদয়ে আমাদেরও মঙ্গলের ঘট বিরাজ করে, তাহলেই ঠাকুরকে ঠিক ঠিক মতো ভালোবাসবো। এবং ঠাকুরই জানেন যে অন্তিমে আমাদের জন্য কি হবে না হবে। আজকের এই শুভ দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরাও যেন ঠাকুরের পথে সেই আনন্দে নাচতে নাচতে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এই শরৎ মহারাজের জীবনী কিন্তু পড়া পুরোটা শেষ হলো না, আবার আগামীকালকে ইচ্ছা আছে বাকিটুকু পড়ে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।